গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে ডাব্লিউবি পুলিশ এবং কেপি পুলিশের যে হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 29 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি কিন্তু আমরা জিকেজিএস এর ওপর থেকে 28টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, এবং এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, অর্থাৎ এর আগে যে 28টা ক্লাস হয়ে গেছে, সেগুলো কিন্তু নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। আর এক্সামের আগে তোমাদের প্রায় ধরে নাও 60 থেকে 70টা ক্লাস কিন্তু কভার করে দেওয়া হবে, যদি তোমরা এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস যদি দেখো এবং রিভিশন করো। এবং এর পাশাপাশি প্রত্যেককে বলছি, আমাদের এই চ্যানেলে এসএসসির জন্য একটা জিকেজিএস এর ক্লাস হয়, এবং পিএসসির জন্য কিন্তু একটা জিকেজিএস এর ক্লাস হয়। তো প্রত্যেকটা জিকেজিএস এর ক্লাস কিন্তু তোমরা দেখবে। তোমাদের সাপোজ ধরে নিচ্ছি তোমাদের টার্গেট হলো ডাব্লিউবিপি কনস্টেবল, তো ডাব্লিউবি কনস্টেবল টার্গেট হোক বা তার সাথে পিএসসির এক্সামের জন্য টার্গেট হোক, তাই প্রত্যেককে বলবো যে যে সমস্ত এক্সামে জিকেজিএস থাকছে প্রত্যেকটা জিকেজিএস এর ক্লাসই কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাই বারবার বলছি ওই ক্লাসগুলো কিন্তু তোমরা দেখবে এবং নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। ক্লাসের শুরুতে আরো একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ ক্লাসটাকে কিন্তু ডাউনলোড করে দেখবে না। তোমরা লাইভ দেখতে পারো, অথবা তোমরা ক্লাসটাকে রেকর্ডেড অবস্থায় যখন দেখবে সেটা কিন্তু অনলাইনেই দেখবে, ডাউনলোড করে দেখবে না। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, ফাদার অফ ভাইরোলজি। ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়? হুগো দা ভ্রিজ, উইলিয়াম বেনজিরিং, লুই পাস্তুর, না রবার্ট হুক? তো ফাদার অফ ভাইরোলজি বলা হয় উইলিয়াম বেনজিরিংকে বলা হয় ফাদার অফ ভাইরোলজি। হুগো দা ভ্রিজকে কি বলা হয়? হুগো দা ভ্রিজকে বলা হয় ফাদার অফ মিউটেশন থিওরি। লিখে নাও এখানে, ফাদার অফ মিউটেশন, ফাদার অফ মিউটেশন থিওরি। লুই পাস্তুরকে কি বলা হয়? লুই পাস্তুরকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি, ফাদার অফ ফাদার অফ ব্যাকটেরিওলজি, ফাদার অফ ব্যাকটেরিওলজি। আর রবার্ট হুককে কি বলা হয়? বলা হয় ফাদার অফ সাইটোলজি। কেন বলা হয়? কারণ কোষের সর্বপ্রথম খোঁজ করেছিলেন কে? রবার্ট হুক। তাই একে বলা হয়, কোষবিদ্যাকে কি বলা হয়? সাইটোলজি। তো ফাদার অফ সাইটোলজি কাকে বলা হয়? ফাদার অফ সাইটোলজি বলা হয় রবার্ট হুককে। ইনি কিন্তু সর্বপ্রথম মৃত কোষ, সর্বপ্রথম মৃত কোষ তিনি আবিষ্কার করেছিলেন। যদি কোশ্চেন দেয় সর্বপ্রথম কোষের আবিষ্কার কে করে, অ্যান্সার হবে রবার্ট হুক। সর্বপ্রথম কোন প্রকার কোষ? মৃত কোষ। কিসের থেকে? কর্ক, কাঁচের। তোমরা যদি তোমাদের আশেপাশে বাড়ির আশেপাশে যদি কোনো হোমিওপ্যাথির ওষুধের দোকান থাকে বা হোমিওপ্যাথি কোনো ডিসপেন্সারি থাকে, সেখানে গিয়ে দেখবে যে কাঁচের বোতলগুলো থাকে, সেগুলোর মাথায় যে কর্ক থাকে, সেই কর্ক থেকেই কিন্তু, সেই কর্কের কোষ থেকেই মৃত কোষ হিসাবে রবার্ট হুক সর্বপ্রথম কোষের আবিষ্কার করেন। যদি কোশ্চেন দেয় যে সর্বপ্রথম জীবিত কোষ, জীবিত কোষ কে আবিষ্কার করেছিলেন? তো সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিলেন লিউয়েন হক, লিউয়েন হক। লিউয়েন হক সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেনে আসো, কোনটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ হ্রাস পায়? এর মধ্যে লোহা, কার্বন, সালফার, না জিঙ্ক? তো পরিবাহীর রোধ তাপমাত্রার সাথে সাথে তার উপাদানের উপরে কিন্তু নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণত পরিবাহীর রোধ তাপমাত্রা যত বাড়বে, রোধও কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পায়। তবে যদি সেই পদার্থটা অর্ধপরিবাহী হয় বা অন্তরক হয় এবং তড়িৎ বিশ্লেষণ রোধ, তখন কি হয়? তখন কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ হ্রাস পেতে থাকে। তাহলে এই চারটে অপশনের মধ্যে অর্ধপরিবাহী কোনটা? অর্ধপরিবাহী হলো কিন্তু কার্বন, কার্বন হলো অর্ধপরিবাহী। তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কার্বনের রোধ কিন্তু হ্রাস পায়। এছাড়া কার্বন ছাড়া যদি অপশানে তোমাদের সিলিকন থাকে, সিলিকনও কিন্তু অ্যান্সার হবে, সিলিকনেরও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ হ্রাস পায়। আরেকটা লিখে নাও, জার্মেনিয়াম, জার্মেনিয়াম, জার্মেনিয়ামও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু এদের রোধ হ্রাস পায়। আচ্ছা, একটা কথা প্রত্যেককে বলছি, যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হচ্ছে এর থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের এক্সামে দেবে।
তো এগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করবে, এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। এর আগের কয়েকটা ক্লাসে রেগুলারলি বলেছি কেন ডাউনলোড করতে পারবে না, কারণ হলো অনেক ক্যান্ডিডেট এমন আছে, সাপোজ ধরো এখানে আমি যে সিলিকন আর জার্মেনিয়াম লিখেছি, এবার অনেক ক্যান্ডিডেট তোমাদের মধ্যে এমন আছে যারা শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করে দেখো, কেউ ক্লাস দেখো না। তো ক্লাস যদি না দেখো তাহলে এই যেগুলো লেখাচ্ছি এগুলো কিভাবে রিলেট হচ্ছে সেই কোশ্চেনের সাথে সেগুলো বুঝতে পারবে না, এর ফলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। সেই কারণে এক্সট্রা ফ্যাক্ট এখন থেকে আর পিডিএফ এ প্রোভাইড করবো না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ টেলিগ্রামে গিয়ে এটা লিখে সার্চ করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়ে যেতে পারবে এবং সেই টেলিগ্রাম গ্রুপ থেকে আজকের ক্লাস বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস চলবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। পরবর্তী কোশ্চেন দেখো, ম্যাক নাম্বার, ম্যাক সংখ্যা কিসের সাথে সম্পর্কিত? বেগ, ভর, উচ্চতা না গভীরতা? তো ম্যাক নাম্বার কিন্তু বেগের সাথে সম্পর্কিত। বস্তুর বেগ, ম্যাক সংখ্যা কাকে বলা হয়? ম্যাক সংখ্যা সমান লেখো ম্যাক সংখ্যা। ম্যাক সংখ্যা কাকে বলে? ম্যাক সংখ্যা বলা হয় বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাত, অর্থাৎ বস্তুর বেগ বাই কি শব্দের বেগ। বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে বলা হয় কি ম্যাক সংখ্যা। তাহলে ম্যাক সংখ্যা কিসের সাথে রিলেটেড? অবভিয়াসলি কিন্তু বেগের সাথে রিলেটেড। কোনো বস্তুর বেগ শব্দের চেয়ে যদি আবার বেশি হয়ে যায় তখন তাকে কি বলা হয়? সুপারসনিক বেগ। অর্থাৎ বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয় তখন সেই বেগকে আমরা কি বলবো? সুপারসনিক বেগ। নেক্সট কোশ্চেন দেখো, কোনটি এর মধ্যে যুগ্ম লবণ? যুগ্ম লবণ অথবা একে বলা হয় কি দ্বৈত লবণ। যুগ্ম লবণ বা দ্বৈত লবণ। তো যুগ্ম লবণ বা দ্বৈত লবণ কাকে বলা হয়? যদি এই লবণটাকে জলে দ্রবীভূত করা হয়, তো জলে দ্রবীভূত হয়ে প্রত্যেকটা উপাদান কিন্তু পৃথক পৃথকভাবে আয়ন তৈরি করে। যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল হলো মোর লবণ। মোর লবণের সংকেত কি? মোর লবণের সংকেত লিখে নাও FeSO4 FeSO4 ডট NH4 হোল টুয়াইস SO4 এবং এর সাথে 6 অণু জল থাকবে 6H2O। তো এটা হলো মোর লবণের কি? মোর লবণের সংকেত। এটাকে যদি আমি জলে দ্রবীভূত করি, এটাকে যদি আমি জলে দ্রবীভূত করি, যদি ওয়াটার দেই, জলে দ্রবীভূত করলে কি হবে? আলাদা আলাদা ভাবে কিন্তু আয়ন সৃষ্টি করবে। কি আয়ন সৃষ্টি করবে? Fe2+ আয়ন সৃষ্টি করবে, SO4 2 মাইনাস আয়ন করবে, তারপরে 2NH4 মাইনাস আয়ন সৃষ্টি করবে, 2NH4 মাইনাস আয়ন, আর এদিকে SO4 2 মাইনাস আয়ন সৃষ্টি করবে এবং এদিকে জল 6H2O। তো পৃথক পৃথক আয়নে কিন্তু ভেঙে যাবে। যুগ্ম লবণের ধর্ম কি? জলে দ্রবীভূত করলে পৃথক পৃথক আয়নে ভেঙে যাবে। এছাড়া আরেকটা এক্সাম্পল লিখে নাও যুগ্ম লবণের, সেটা হলো কি কার্নালাইট। কার্নালাইটের সংকেত কি? কার্নালাইটের সংকেত হলো KCl MgCl2 6H2O। KCl MgCl2 6H2O। এটাকে জলে যদি দ্রবীভূত করা যায় তো এখান থেকে কি আয়ন পাবে পটাশিয়াম প্লাস K প্লাস আয়ন, পাবে Cl মাইনাস আয়ন, পাবে এখানে Mg2 প্লাস আয়ন, 2Cl মাইনাস আয়ন, আর জল পড়ে থাকবে 6H2O। এইভাবে কিন্তু আলাদা আলাদা আয়নে ভেঙে যাবে। তো দ্বৈত লবণ বা যুগ্ম লবণ কাকে বলবো? জলে দ্রবীভূত হয়ে প্রত্যেকটা উপাদান যদি পৃথক পৃথক আয়ন সৃষ্টি করে, যার এক্সাম্পল একটা হলো মোর লবণ যেটা অপশন সিতে আছে, এবং আরেকটা এক্সাম্পল মনে রাখবে সেটা হলো কার্নালাইট। মোর লবণের সংকেতটা কিন্তু ইম্পর্টেন্ট, মোর লবণের সংকেতটা মনে রাখবে FeSO4 NH4 হোল টুয়াইস SO4 ডট 6H2O। নেক্সট কোশ্চেন,
পিভিসি এর পুরো নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বহুবার এক্সামে দিয়েছে এবং ইজি কোশ্চেন বলতে পারো। পিভিসির ফুল ফর্ম কি? পি ফর পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, অপশন বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পুলিশ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এছাড়া এসএসসি এর যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশ, এসআই কনস্টেবল, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। প্রত্যেক দিনই কিন্তু লাইভ ক্লাস থাকছে। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো, সেই ক্লাসটা থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে। রেকর্ডেড হিসেবে কিন্তু ক্লাসগুলো পরবর্তীতে তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। শুধুমাত্র তোমরা লাইভ যদি দেখতে চাও তো লাইভ দেখে নেবে, অথবা লাইভ দেখা পসিবল না হলে রেকর্ডেড ক্লাসটাকে অনলাইনে দেখবে। এটা তোমাদের কাছে আমাদের টিমের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হলে তোমরা আগে থেকে রুটিন পেয়ে যাবে, যে কোন দিন কোন টাইমে কোন ক্লাস হবে, বা তোমরা পেয়ে যাবে ক্লাসের লিঙ্কগুলো ঠিক ক্লাস শুরু হবার 2 মিনিট বা 5 মিনিট আগে ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। এর পাশাপাশি এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, নতুন কোনো নোটিফিকেশন প্রকাশিত হলো বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো বা এক্সামের ডেট প্রকাশিত হলো, এই সমস্ত ইনফরমেশন সবার আগে তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ ব্যাচে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে ভিডিও কল করবে না, নর্মাল কল করবে না, শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের কিন্তু নির্দিষ্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথ বাই সন্তু স্যার। চ্যানেলের লোগোটা দেখে নাও, যেহেতু চ্যানেলটা আমাদের নতুন তাই চ্যানেলের লিঙ্কটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আচ্ছা, অনেকে ডেসক্রিপশন বক্সটা ওপেন করতে পারো না, কিভাবে ওপেন করবে একটুখানি বলে দিচ্ছি। ভিডিওর নিচের দিকে দেখবে, একটু স্ক্রল করে মোর বলে একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করলে কমেন্ট বক্স খুলে যাবে এবং তার পাশাপাশি ডেসক্রিপশন বক্সটাও কিন্তু ওপেন হয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সের মধ্যে নতুন ম্যাথের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করে নতুন ম্যাথের ক্লাসের লিঙ্কে চলে আসবে। এবং চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে। এবং এটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং চ্যানেল দুটোতে কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরবর্তী কোশ্চেন, প্রভু গ্রন্থি। প্রভু গ্রন্থি কাকে বলা হয়? প্রভু গ্রন্থি বা ইংলিশে কি বলবো, ইংলিশ টার্মটাও মনে রাখবে, মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলবো? পিটুইটারি, অগ্ন্যাশয়, চোখের রেটিনা না বৃক্ক? তো পিটুইটারি হলো মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ প্রভু গ্রন্থি। কেন প্রভু গ্রন্থি পিটুইটারি? কারণ হলো পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত যে সমস্ত হরমোনগুলো, সেই হরমোনগুলো অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেই অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। কি বললাম? পিটুইটারি থেকে যে হরমোনটা বেরোয়, আদার্স অন্যান্য যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তাদের কতটা পরিমাণ নিঃসরণ হতে হবে, কখন নিঃসরণ হতে হবে, সেটাকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হওয়া হরমোন। এই জন্য একে মুখ্য গ্রন্থি বা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড একে কিন্তু বলা হয়ে থাকে। এবার এখান থেকে গ্ল্যান্ডের প্রসঙ্গ যেহেতু এসে যদি কোশ্চেন দেয় যে পিটুইটারি যে গ্রন্থিটা এটা মস্তিষ্কের কোথায় থাকে, এর অবস্থান কোথায়? তো এর অবস্থান হলো মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসের পাশে কিন্তু হাইপোথ্যালামাসের পাশে থাকে কি? পিটুইটারি গ্রন্থি। কোশ্চেন দেবে যে মানবদেহের সব থেকে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সব থেকে বড় গ্রন্থি কোনটি?
তো অ্যান্সার কি হবে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করে এখানে, মানবদের সব থেকে বড় গ্রন্থি। তো আমাদের যে যকৃৎ হলো মানবদের সব থেকে বড় গ্রন্থি, ইংলিশে কি বলবো? লিভার হলো মানবদের সব থেকে বড় গ্রন্থি। কোশ্চেন দেবে এখান থেকে যে মানবদের বড় গ্রন্থি জেনে গেলে তো ছোট গ্রন্থি কোনটা, এটাও কোশ্চেনে আসতে পারে। কোশ্চেনে আসতে পারে না, কোশ্চেনে কিন্তু অলরেডি এসেছে। বড় গ্রন্থি কোনটা বহুবার এক্সামে দিয়েছে, ছোট গ্রন্থি কোনটা মানবদের বহুবার এক্সামে দিয়েছে। তো ছোট গ্রন্থি কোনটা? ছোট গ্রন্থি হলো পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্ল্যান্ডের অর্থ হলো কি? গ্ল্যান্ডের অর্থ হলো কিন্তু গ্রন্থি। যদি কোশ্চেন দেয় যে মিক্সড গ্ল্যান্ড, মিশ্র গ্রন্থি, উদাহরণ কি? মিক্সড গ্ল্যান্ড, এর মধ্যে কোনটি মিক্সড গ্ল্যান্ড? তো অ্যান্সার কি হবে? অগ্নাশয় হলো কিন্তু মিক্সড গ্ল্যান্ড অর্থাৎ মিশ্র গ্রন্থি। অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি অর্থাৎ মিক্সড গ্ল্যান্ড। কোশ্চেন দেবে আচ্ছা আরো দুটো লিখে নাও, একটা হলো টেস্টিস আর একটা লিখে নাও ওভারি। টেস্টিস অ্যান্ড ওভারি, এই আর অগ্নাশয় তিনটেই হলো কিন্তু মিশ্র গ্রন্থির উদাহরণ অর্থাৎ মিক্সড গ্ল্যান্ডের উদাহরণ। এই তিনটেই হলো কি? মিশ্র গ্রন্থি অর্থাৎ মিক্সড গ্ল্যান্ডের কিন্তু উদাহরণ। নেক্সট কোশ্চেনে চলে আসো। বহির্নিষেক কাদের মধ্যে দেখা যায়? এই চারটে অপশনের মধ্যে। তো বহির্নিষেক এবং আরেকটা আছে কি? অভ্যন্তরীণ নিষেক। অভ্যন্তরীণ নিষেক কি? স্ত্রী দেহের অভ্যন্তরে যে নিষেক ঘটে তাকে বলবো অভ্যন্তরীণ নিষেক। যেমন এক্সাম্পল হিসেবে মানুষ, গরু, কুকুর ইত্যাদি। বহির্নিষেক কি? স্ত্রী দেহের বাইরে নিষেক ঘটে তাদেরকে বলবো বহির্নিষেক। যেমন কি? যে সমস্ত মানে ধরতে পারো ম্যাক্সিমাম জলজ প্রাণী যারা আছে, যেমন মাছ, স্টারফিশ, ব্যাং, তারপর হাইড্রা, এদের বহির্নিষেক কিন্তু দেখা যায়। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসো। ইলেকট্রিক হিটারে কি ব্যবহার করা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে কিন্তু কোশ্চেনে অ্যান্সার ইজি। কিন্তু কোশ্চেনটা যদি এইভাবে না দিয়ে দিত যদি, যে ইলেকট্রিক হিটারে যেটা ব্যবহার করা হয়, আমরা প্রত্যেকে জানি কি ব্যবহার করা হয়? নাইক্রোম তার। এই নাইক্রোম তার কোন কোন ধাতুর সংকার ধাতু? তখন কিন্তু কোশ্চেনটার লেভেল একটু হার্ড হয়ে যাবে। তো যাই হোক, নাইক্রোম তার আর কেন ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটারে? ব্যবহার করা হয় কারণ এর যে রোধাঙ্ক কিন্তু অনেকটাই বেশি থাকে, সেই কারণে বৈদ্যুতিক হিটারে আমরা নাইক্রোম তার ব্যবহার করি। নাইক্রোম তার কোন কোন ধাতুর সংকার ধাতু পড়িয়েছিলাম তোমাদের এর আগে? লোহা, নিকেল এবং ক্রোমিয়াম, এবং এর সাথে আরো আরেকটা ধাতু থাকে। তো সেটা বলার আগে আরেকটা লিখি এখানে, স্টেনলেস স্টিল। তো স্টেনলেস স্টিল এবং নাইক্রোম তার এই দুটো কিন্তু পাশাপাশি পড়িয়েছিলাম। স্টেনলেস স্টিলেও কিন্তু লোহা থাকে, স্টেনলেস স্টিলে নিকেল থাকে এবং স্টেনলেস স্টিলে কিন্তু ক্রোমিয়াম থাকে, দুটোতেই সেম জিনিস থাকে। তাহলে আলাদা কোথায়? আলাদা হলো পরবর্তী মানে চতুর্থ নম্বর যে ধাতুটা বলবো, তো সেটা কি? নাইক্রোম তারে থাকবে ম্যাঙ্গানিজ আর স্টেনলেস স্টিলে থাকে কার্বন। তো ম্যাঙ্গানিজ যদি থাকে তখন সেটাকে বলবো নাইক্রোম তার, কার্বন থাকলে সেটাকে বলবো স্টেনলেস স্টিল। তো ইলেকট্রিক হিটারে আমরা কি ব্যবহার করি? ইলেকট্রিক হিটারে আমরা ব্যবহার করি নাইক্রোম তার। নেক্সট কোশ্চেনে আচ্ছা, ফিলামেন্ট কোথায় ব্যবহার করি আমরা? ফিলামেন্ট আগে যে বৈদ্যুতিক বাল্ব ছিল সেই বৈদ্যুতিক বাল্বে কিন্তু আমরা ব্যবহার করি, যেগুলো হলুদ আলো দিত তাতে ব্যবহার করি আমরা ফিলামেন্ট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে রামসি বিদ্রোহ সংগঠিত হয়েছিল? রামসি বিদ্রোহ দেখা গিয়েছিল পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে, পশ্চিমঘাট ওয়েস্টার্ন ঘাটে কিন্তু রামসি বিদ্রোহ দেখা গিয়েছিল। 1822 থেকে 1829 সাল পর্যন্ত কিন্তু এই বিদ্রোহ চলে। কোশ্চেন দেবে এই যে রামসি বিদ্রোহ, এই রামসি বিদ্রোহের নেতা কে ছিল? রামসি বিদ্রোহের নেতা, তো রামসি বিদ্রোহের নেতা ছিলেন দাদা সাহেব ফাড়কে। দাদা সাহেব ফালকে বলেনি কিন্তু আমি, দাদা সাহেব ফাড়কে ছিলেন এই বিদ্রোহের নেতা, এবং ইনি মহারাষ্ট্রের রবিন হুড নামে কিন্তু পরিচিত ছিলেন। মহারাষ্ট্রের রবিন হুড দাদা সাহেব ফাড়কে
পরিচিত ছিলেন। আচ্ছা, এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট বিদ্রোহ আছে যেগুলো কিন্তু তোমাদের জানতে হবে, তো এখানে নোট ডাউন করো। কিছু ইম্পর্টেন্ট বিদ্রোহ, এগুলো কিন্তু অলরেডি এর আগে পড়িয়েছি তোমাদেরকে। ফার্স্টে লেখো মোপলা, মোপলা বিদ্রোহ, মোপলা, মোপলা বিদ্রোহ। মোপলা বিদ্রোহের নেতা কে ছিল? নেতা ছিল আলী মুলশিয়ার। তো এই যে সমস্ত বিদ্রোহগুলো বলছি এদের নেতাকে, এইগুলো কিন্তু এক্সামে কোশ্চেন দেয়। আলী মুলশিয়ার ছিলেন মোপলা বিদ্রোহের নেতা। কত সালে হয়েছিল মোপলা বিদ্রোহ? 1921 সালে মোপলা বিদ্রোহ হয়েছিল। কোথায় হয়েছিল এই মোপলা বিদ্রোহটা? এটা হয়েছিল কেরালার মালাবার উপকূলে। কোথায়? কেরালা, কেরালার মালাবার উপকূলে। কেরালা ও মালাবার, কেরালা সাইডে যে উপকূলটা তাকে কি বলবো? মালাবার উপকূল। কেরালার মালাবার উপকূলে হয়েছিল এই বিদ্রোহটি। এবং ভারতের প্রথম জাতিগত বিদ্রোহ ছিল এই মোপলা বিদ্রোহ। নেক্সট লেখো কুকা বিদ্রোহ, কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কুকা বিদ্রোহের নেতা কিন্তু ছিলেন দুজন। একজন ছিলেন ভাগত জাহারমাল, ভাগত জাহারমাল, এবং আরেকজন ছিলেন গুরু রাম সিং, গুরু, গুরু রাম সিং, গুরু রাম সিং ছিলেন কুকা বিদ্রোহের নেতা। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে কুকা বিদ্রোহ কবে হয়েছিল, তো লিখে নাও 1872 সালে কুকা বিদ্রোহ হয়েছিল। এবং এই বিদ্রোহটা কোথা থেকে শুরু হয়েছিল? এই বিদ্রোহটা শুরু হয়েছিল পাঞ্জাব থেকে, পাঞ্জাব, পাঞ্জাব থেকে কিন্তু শুরু হয়েছিল এই বিদ্রোহটা। নেক্সট লেখো এখানে পাবনা বিদ্রোহ, পাবনা, পাবনা বিদ্রোহ। পাবনা বিদ্রোহের নেতা কে ছিল? পাবনা বিদ্রোহের নেতা ছিল ঈশান চন্দ্র রায়, ঈশান, ঈশান চন্দ্র রায় ছিল পাবনা বিদ্রোহের নেতা। এটা শুধুমাত্র এইটুকু মনে রাখলে হবে। নেক্সট লেখো এখান থেকে চুয়াড় বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ। চুয়াড় বিদ্রোহের নেতা কে? চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং। চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন কে? দুর্জন সিং। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই বিদ্রোহটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়াতে হয়েছিল, বাঁকুড়া জেলা, ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলা, বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হয়েছিল এই চুয়াড় বিদ্রোহটা। এবং আচ্ছা, এইটুকু মনে রাখলেই হবে চুয়াড় বিদ্রোহে। নেক্সট লেখো এখান থেকে, নেক্সট এখান থেকে লেখো চুয়াড় বিদ্রোহের পরে পাইক বিদ্রোহ, পাইক বিদ্রোহ, পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহ নেতা কে ছিল? পাইক বিদ্রোহের নেতা ছিল বক্সি জগবন্ধু, বক্সি, বক্সি জগবন্ধু, বক্সি জগবন্ধু ছিলেন পাইক বিদ্রোহের নেতা। পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা রাজ্যে কিন্তু হয়েছিল, ওড়িশা রাজ্যে পাইক বিদ্রোহ হয়েছিল। নেক্সট দুটো মোস্ট ইম্পর্টেন্ট, দুটো না তিনটে আছে। একটা হলো সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? নেক্সট লেখো মুন্ডা বিদ্রোহ, মুন্ডা, মুন্ডা বা এই বিদ্রোহকেই বলা হয় উলগুলানের বিদ্রোহ। মুন্ডা বা উলগুলানের বিদ্রোহ নেতা কে ছিল? আরেকটা লেখো, আরেকটা লেখো কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ, কোল বিদ্রোহের নেতা কে ছিল? তো সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল দুজন। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সিধু ও কানুহ, এবং বলতে পারো এটা পশ্চিমবঙ্গ পুলিশের ফেভারিট কোশ্চেন, এবং এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের পিএসসি যে এক্সামগুলো নেয় তারও ফেভারিট কোশ্চেন। তো সিধু ও কানুহ, সিধু ও কানুহ সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? এক্সামে দিয়েছে, মনে রাখবে 1855 থেকে 56-এর মধ্যে। মুন্ডা বা উলগুলানের বিদ্রোহের নেতাকে বিরসা মুন্ডা, বিরসা, বিরসা মুন্ডা। কত সালে হয়েছিল বিদ্রোহটা? এই এই মুন্ডা বা উলগুলানের বিদ্রোহ, তো এটা হয়েছিল 1899 থেকে 1900 সালের মধ্যে এই বিদ্রোহটা হয়। কোল বিদ্রোহের নেতা কিন্তু ছিলেন দুজন, একজন হলেন
বুদ্ধ ভাগাত, আরেকজন হলেন কে, জোয়া ভাগাত। তো আমি একসাথে লিখে দিলাম, বুদ্ধ ও জোয়া ভাগাত হলেন কোল বিদ্রোহের নেতা। কত সালে হয়েছিল কোল বিদ্রোহটা? তো কোল বিদ্রোহ হয়েছিল 1831 সালে কোল বিদ্রোহ কিন্তু হয়েছিল। তো এই যে বিদ্রোহগুলো লেখালাম, ছোট ছোট বিদ্রোহ, এদের নেতাকে বহুবার এক্সামে দিয়েছে, খাতায় নোট ডাউন করবে এবং কিন্তু এগুলোকে রিভিশন করবে। আবারও বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে অবশ্যই অবশ্যই লাইক করবে। আর একটা ছোট রিকোয়েস্ট থাকছে, ক্লাসটাকে কেউ কিন্তু ডাউনলোড করে দেখবে না। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন রাজা কবিরাজ নামে ভূষিত হয়েছিলেন? তো কবিরাজ নামে ভূষিত হয়েছিলেন কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কিন্তু কবিরাজ নামে ভূষিত হয়েছিলেন। আচ্ছা, সমুদ্রগুপ্তের কবিরাজ উপাধি ছাড়া তিনি তার কিন্তু আরো দুটো উপাধি ছিল, তো সেগুলো আলোচনা করব। তার আগে জেনে নাও যে এই যে এনার উপাধি কবিরাজ উপাধি ছিল, এর পাশাপাশি সমুদ্রগুপ্তের মুদ্রা, মানে তখন তার আমলে যে শিক্ষা ছিল, মুদ্রা ছিল, সেই মুদ্রায় কিন্তু তার বিনা, মানে বিনা বাজাচ্ছে, বিনায় বাদনরত এমন ধরনের ছবি কিন্তু খোদিত আছে, সেগুলো কিন্তু পাওয়া গিয়েছে। এছাড়া তিনি শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতার কারণে এনাকে এই কবিরাজ উপাধি কিন্তু প্রোভাইড করা হয়েছিল। এছাড়া সমুদ্রগুপ্ত থেকে কোশ্চেন দেয় যে নিম্নলিখিতের মধ্যে কে লিচ্ছবি, এর আগের ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম, লিচ্ছবি দৌহিত্র, লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত কে? তো অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত কে? ভারতের নেপোলিয়ান। এবং এক্সামের লেভেল যদি হার্ড করে তখন কোশ্চেন দেবে যে সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ান হিসেবে আখ্যা দিয়েছিলেন? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি এস স্মিথ। বি এস স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন। সমুদ্রগুপ্ত থেকে আরেকটা কোশ্চেন দেবে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সমুদ্রগুপ্তের যে সমস্ত বিজয়ী কাহানি, বিজয়ী কাহানি বা বিজয়ী অভিযান বলতে পারো, তো বিজয়ী কাহানি বা বিজয়ী অভিযান এগুলো পাওয়া গিয়েছে কোন প্রশস্তি থেকে? তো মনে রাখবে এগুলো পাওয়া গিয়েছে এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ, এলাহাবাদ প্রশস্তি থেকে পাওয়া গিয়েছে। এলাহাবাদ প্রশস্তির এখন নতুন নাম হয়েছে কি? প্রয়াগ প্রশস্তি। তো অপশানে এলাহাবাদ না থেকে প্রয়াগ প্রশস্তিও থাকতে পারে, খেয়াল রাখবে। কে লিখেছে এই এলাহাবাদ প্রশস্তি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, তো হরি সেন। হরি সেন লিখেছেন এই এলাহাবাদ প্রশস্তি, যার এখন বর্তমান নাম হয়েছে কি? প্রয়াগ প্রশস্তি। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলো যদি আমরা রিলেট করাই, তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে রিলেট করো। দ্বিতীয় চন্দ্রগুপ্ত তোমাদের এর আগে দুদিন আগে কি একদিন আগে যে ক্লাসটা হয়েছিল তোমাদের, তোমাদের হচ্ছে যে পিএসসির ক্লাসে সম্ভবত পড়িয়েছিলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপরে কিছু ফ্যাক্ট। তো সেখানে কোশ্চেন ছিল যে সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? তো সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কারণ কি? কারণ এই একমাত্র গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ইনি কিন্তু শকদের দমন করেছিলেন এবং শকদের দমন করে ইনি উপাধি নেন কি? ইনি উপাধি নেন সরকারি, সরকারি উপাধি তিনি কিন্তু ধারণ করেছিলেন। এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু বিক্রমাদিত্য উপাধিও কিন্তু তিনি নিয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন ছিল রাজসভায়। তো কোশ্চেন দেয় নিম্নের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়, মানে কিছু ইম্পর্টেন্ট নাম আছে, নজরের নাম মনে রাখার দরকার নেই, তো কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্নের মধ্যে ছিলেন? তো সব থেকে ফেমাস ব্যক্তি হলেন কালিদাস। কালিদাস কার রাজসভায় ছিলেন নবরত্নে হিসাবে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আচ্ছা, কালিদাস থেকে কোশ্চেন দেয় যে ভারতের শেক্সপিয়ার কাকে বলে? ভারতের, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? তো কালিদাসকে। কালিদাসের লেখা গ্রন্থ, ইম্পর্টেন্ট গ্রন্থের মধ্যে কিছু হলো রঘুবংশারাম, এছাড়া শকুন্তলাম আছে, কুমার সম্ভবা আছে, এগুলো হলো কালিদাসের লেখা। এগুলো কিন্তু অলরেডি তোমাদের এসএসসির যে জিকেজিএস এর ক্লাস চলছে সেখানে কিন্তু পড়ানো হচ্ছে। প্রত্যেককে বারবার বলছি এই ক্লাসে, এই চ্যানেলে যে তিনটে তোমাদের জিকেজিএস এর ক্লাস চলছে, তিনটে এক্সামের জন্য, একটা হলো পিএসসি, একটা হলো এসএসসির এক্সামের জন্য, আর একটা হলো তোমাদের এই পুলিশের এক্সামের জন্য। প্রত্যেকটা জিকেজিএস এর ক্লাস, তোমার যদি টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ থাকে তাহলেও বলবো যে তোমরা এসএসসির যে জিকেজিএস এর ক্লাস এবং পিএসসির যে জিকেজিএস এর ক্লাস চলছে সেগুলোকেও ফলো করবে, কারণ ওখান থেকেও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। নেক্সট লেখো নবরত্নের মধ্যে আরেকজন ফেমাস ব্যক্তি, আর নাম লেখো ধন্বন্তরী।
ধন্বন্তরী। ধন্বন্তরী কোন দিয়েছিল কোশ্চেনে, ধন্বন্তরী কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো ধন্বন্তরী মেডিকেল সেক্টরের সাথে, অর্থাৎ তিনি ছিলেন একজন চিকিৎসক, তিনি ছিলেন একজন চিকিৎসক, অর্থাৎ মেডিকেল সেক্টর, মেডিকেল সায়েন্সের সাথে তিনি যুক্ত। আরেকজন লেখো বীর সেন। বীর সেন ছিলেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের কে মন্ত্রী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী কে ছিলেন? বীর সেন। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বাইরে থেকে কে ভারতে এসেছিলেন? বাইরে থেকে ভারতে এসেছিলেন একজন চীনা পরিব্রাজক। চীনা পরিব্রাজক, অর্থাৎ চীন থেকে এসেছিলেন, চীন থেকে ভারত ভ্রমণে এসেছিলেন। কে এসেছিলেন? এসেছিলেন ফা হিয়েন। ফা হিয়েন। চীন থেকে দুজন ব্যক্তি কিন্তু মানে টোটাল ওভারঅলে দুজন ব্যক্তি কিন্তু ভারতে এসেছিলেন, একজন হলেন ফা হিয়েন, আরেকজন হলেন হিউয়েন সাং। হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে, আর ফা হিয়েন এসেছিলেন কার আমলে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এনার লেখা যে বই, সেই বইয়ের নাম কি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো এনার লেখা বইয়ের নাম হলো ফো কিউ কি। ফো কিউ কি হলো ফাহিয়েনের লেখা বইয়ের নাম, এবং ইনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। কুমারগুপ্ত থেকে যেটা কোশ্চেন দেবে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আচ্ছা এখানে লিখছি ছোটভাবে, কুমারগুপ্ত। কুমারগুপ্ত থেকে যেটা দেবে সেটা হলো নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা, বিহারে নালন্দা ইউনিভার্সিটি বহুবার এক্সামে দিয়েছে। নালন্দা ইউনিভার্সিটির কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত। কুমারগুপ্ত নালন্দা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা ইউনিভার্সিটি থেকে দুটো কোশ্চেন দেবে, এখানে আমি লিখছি। কোশ্চেন দেবে যে বিশ্বের প্রথম ইউনিভার্সিটি কোনটা? বিশ্বের প্রথম ইউনিভার্সিটি কোনটা? তো বিশ্বের প্রথম ইউনিভার্সিটি হলো তক্ষশিলা ইউনিভার্সিটি। তক্ষশিলা ইউনিভার্সিটি, যেটা পাকিস্তানে, বর্তমানে পাকিস্তানে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেবে বিশ্বের প্রথম ইউনিভার্সিটি যেখানে হোস্টেল ফ্যাসিলিটি ছিল। যেখানে হোস্টেল ফ্যাসিলিটি ছিল, তখন অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে কি? নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা ইউনিভার্সিটি, তখন কিন্তু অ্যান্সার হবে। কোশ্চেন খেয়াল রাখবে, কোশ্চেন কি জানতে চাইছে। এছাড়া এখান থেকে আরো দুটো কোশ্চেন রিলেট করে নাও, গুপ্ত বংশের প্রসঙ্গ যেহেতু এসছে। কোশ্চেন দেবে গুপ্ত বংশের কে ফাউন্ডার ছিলেন, কে প্রতিষ্ঠা করেছিলেন, কে প্রতিষ্ঠাতা ছিলেন গুপ্ত বংশের। আরেকটা কোশ্চেন দেবে যে গুপ্ত বংশের অন্তিম শাসক, অর্থাৎ শেষ শাসক কে ছিলেন? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এখানে অপশনেই আছে তার নাম শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, আর গুপ্ত বংশের শেষ শাসক ছিলেন কে? বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শেষ শাসক। নেক্সট কোশ্চেনে চলে আসো, আইহোল শিলালিপির রচয়িতা কে? আইহোল শিলালিপি কে রচনা করেছিলেন? তো আইহোল শিলালিপি রচনা করেছেন রবি কীর্তি। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। ইনি চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী, তিনি কিন্তু সভা কবি ছিলেন। সভা কবি ছিলেন কে? রবি কীর্তি। তার লেখা যে শিলালিপি সেটা হলো আইহোল শিলালিপি। নেক্সট কোশ্চেন, তৈমুরলং কত সালে ভারত আক্রমণ করেন? তো অপশনের মধ্যে দুটো ডেট এমন আছে, দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো তৈমুরলং কবে ভারতে আক্রমণ করেন? তো অ্যান্সার কি বলবে? অ্যান্সার হবে 1398 সালে তৈমুরলং কিন্তু ভারতে এসেছিলেন। তৈমুরলং কোথাকার শাসক ছিলেন? সামারকান্দ। সামারকান্দের ইনি কিন্তু শাসক ছিলেন, এবং সামারকান্দ থেকে 1398 সালে তখন ভারতের তৎকালীন রাজা ছিলেন কে? নাসিরউদ্দিন মামুদ। তো নাসিরউদ্দিন মামুদের রাজত্বকালে তিনি কিন্তু ভারত আক্রমণ করেছেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেন? তো 1739 সালে নাদির শাহ,
নাদির শাহ কিন্তু ভারত আক্রমণ করেন। তো এই দুটো ডেট মনে রাখবে, একটা তৈমুর লং কবে, তৈমুর লং 1398, আর নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কত সালে বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? তো কত সালে? 1893 সালে তিনি শিকাগো কোথায়? শিকাগো কিন্তু আমেরিকাতে অবস্থিত। তো আমেরিকার শিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে তিনি ভারত এবং হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। এবং তার বিখ্যাত যে গ্রন্থ আছে, বিবেকানন্দের বিখ্যাত গ্রন্থের মধ্যে লিখে রাখো, কোশ্চেন দেয় যে এই গ্রন্থটা কার লেখা, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো বর্তমান ভারত। কার লেখা বর্তমান ভারত? বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের লেখা। এছাড়া তিনি লিখেছেন পরিব্রাজক, এছাড়া লিখেছেন প্রাচ্য এবং পাশ্চাত্য ইত্যাদি গ্রন্থ তিনি কিন্তু লিখেছেন। এছাড়া প্রবুদ্ধ ভারত নামে একটা ইংরাজি পত্রিকাতেও তিনি কিন্তু লিখতেন। তো স্বামী বিবেকানন্দ হেডিং করো, স্বামী বিবেকানন্দ থেকে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট কোশ্চেন দেয়, বহুবার দিয়েছে কোশ্চেন, যে এর থেকে দুটো কোশ্চেন, প্রথম যে দুটো কোশ্চেন বলবো সে দুটো কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। একটা হলো এর আসল নাম কি, তো এর আসল নাম হলো নরেন্দ্রনাথ দত্ত। কবে জন্মেছিলেন? 12 জানুয়ারি, এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, 12 জানুয়ারি 1863 সালে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এবং সেই কারণে 12 জানুয়ারি আমরা কি পালন করি, পড়িয়েছি অলরেডি তোমাদের কিন্তু ওই যে এসএসসির যে ক্লাসটা চলছে সেখানে কিন্তু টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকে জিএস এর ক্লাস চলছে। তো বারবার বলছি ওই ক্লাসগুলো ফলো করবে, ওগুলো কিন্তু তোমাদের পুলিশের এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো 12 জানুয়ারিতে কি পালন করা হয়? ন্যাশনাল যুব দিবস, রাষ্ট্রীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে। আর যদি ইন্টারন্যাশনাল হয়ে যায় তখন সেটা হয়ে যাবে 12 আগস্ট। তো ন্যাশনাল যুব দিবস এই স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষেই কিন্তু পালন করা হয়। নেক্সট কোশ্চেন যেটা দেবে স্বামী বিবেকানন্দ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো ইনি 1897 সালে হাওড়ার বেলুড়ে রামকৃষ্ণ মিশনের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ মিশনের ইনি প্রতিষ্ঠাতা। কোশ্চেন দেয় রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, কবে এস্টাবলিশ হয়েছিল? তো অ্যান্সার কি হবে? 1897 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? হাওড়ার বেলুড়ে। কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে, রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার অবস্থিত কিন্তু এই হাওড়ার বেলুড়, এটা কিন্তু রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার। আচ্ছা, স্বামী বিবেকানন্দ থেকে আর কোনো ফ্যাক্ট নেই, ইনি কিন্তু ছিলেন মানুষ গড়ার কারিগর। ইনি শিক্ষার উপরে জোর দিয়েছিলেন, অর্থাৎ ইনি শিশুদের নৈতিক, মানবতা, তাছাড়া সততা, চরিত্রের স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে তার সামঞ্জস্যপূর্ণ যাতে বিকাশ হয় সেই সমস্ত ক্ষেত্রে তিনি কিন্তু ধ্যান দিয়েছিলেন। আচ্ছা, এখানে দেখো একটা ডেট আছে 1896 অপশানে দেখতে পাচ্ছ। 1896 এই যে সালটা, এই সালটারও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাহিনী আছে, এখান থেকে এক্সামে কোশ্চেন দেয়। কাহিনীটা কি? এই বছর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল, যে সেশনটা হয়েছিল, কোথায় হয়েছিল সেশনটা? ক্যালকাটাতে। তখন আগে কিন্তু কলকাতাকে বলা হতো ক্যালকাটা। তো ক্যালকাটাতে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন হয়েছিল কবে? 1896 সালে। এই অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিল? এই অধিবেশনের প্রেসিডেন্ট ছিল রাহিমতুল্লাহ সাহানি। রাহিমতুল্লাহ এম সায়ানি। তো এই যে অধিবেশন, এর ইম্পর্টেন্স কোথায়? এর ইম্পর্টেন্স হলো এই অধিবেশনে সর্বপ্রথম বন্দে মাতারাম গানটা গাওয়া হয়। আমাদের ন্যাশনাল সং বন্দে মাতারাম গানটা কিন্তু গাওয়া হয়েছিল। সর্বপ্রথম গেয়েছিল কে? তো প্রথম গায়ক
প্রথম গায়ক লিখে রাখো কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এক্সামে কোশ্চেন দিয়েছে, কে প্রথম গায়ক? রবীন্দ্রনাথ ঠাকুর, আর.এন. টেগর। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা কোশ্চেন এখান থেকে দেবে, এই যে বন্দে মাতরম গানটা, এই গানটাকে কোথা থেকে কালেক্ট করা হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে গানটাকে? তো গানটাকে নেওয়া হয়েছে আনন্দ মঠ উপন্যাস থেকে। আনন্দ মঠ উপন্যাস থেকে। কার লেখা এই আনন্দ মঠ উপন্যাস? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম গানটা, যেটা আমাদের ন্যাশনাল সং এবং সর্বপ্রথম গাওয়া হয়েছিল 1896 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ক্যালকাটা অধিবেশনে, যার প্রেসিডেন্ট ছিল রহিমতুল্লাহ সায়ানি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা পরিমাণ কত? কত পার্সেন্ট পশ্চিমবঙ্গে বনভূমি আছে? তো পশ্চিমবঙ্গে কিন্তু ঘোষণা করা হয়েছে ওভারঅলের মধ্যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশে হোক বা প্রত্যেকটা স্টেটে হোক, পার্সেন্টেজ হিসেবে কিন্তু 25% কিন্তু বনভূমি রাখার কথা বলা হয়েছে। 25%। তো পশ্চিমবঙ্গে মাত্র কত আছে? পশ্চিমবঙ্গে আছে কিন্তু 13.38%। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং রাজ্যের মোট বনভূমির কত অংশ আছে, মানে বনভূমির পরিমাণ কত? বনভূমির পরিমাণ হলো 11,875 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। আচ্ছা, একই কোশ্চেন যদি ভারতের রেসপেক্টে করা হয়, যে ভারতের মোট ভৌগোলিক এলাকার কত পার্সেন্টেজ বনভূমি? ভারতের মোট ভৌগোলিক এলাকার বনভূমি কত পার্সেন্টেজ? তো বনভূমি হলো 21.71% কি আছে? বনভূমি আছে। আচ্ছা, বনের প্রসঙ্গ যেহেতু এসেছে, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদেরকে দেবে, সেটা হলো, মানে দুটো কোশ্চেন দেয় এবং দুটো কোশ্চেনেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে যায়। কোথায় গুলিয়ে যায় সেটা বলে দিচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন দেবে, ভারতের সব থেকে বেশি বন রয়েছে কোন রাজ্যে? ভারতে সব থেকে বেশি বন রয়েছে কোথায়? সব থেকে বেশি বন রয়েছে মধ্যপ্রদেশে। সব থেকে বেশি বন, মানে সব থেকে বেশি পরিমাণে বন রয়েছে। আর যদি কোশ্চেন দেয়, একই কোশ্চেন দেবে কিন্তু ঘুরিয়ে দেবে কোথায়? ভারতের সব থেকে বেশি শতকরা হিসাবে বন, বেশি শতকরা হিসাবে বা বেশি বনের শতকরা, ভারতের সব থেকে বেশি বনের পার্সেন্টেজ, বনের শতকরা রয়েছে কোন রাজ্যে? তখন অ্যান্সার হয়ে যাবে মিজোরাম। অর্থাৎ পার্সেন্টেজের কথা যদি বলে, শতকরার কথা যদি বলে, পার্সেন্টেজের কথা বললে অ্যান্সার হবে, শতকরার কথা বললে অ্যান্সার হবে মিজোরাম। আর যদি বলে টোটালের ক্ষেত্রে বেশি বন, তখন অ্যান্সার হয়ে যাবে কি? মধ্যপ্রদেশ। কোশ্চেনটা কিন্তু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, দাক্ষিণাত্যের লাভা অঞ্চল কোন যুগে তৈরি হয়েছিল? তো দাক্ষিণাত্যের যে লাভা অঞ্চল, এটা কিন্তু দ্রাবিড় ভূখণ্ডের লাভা স্তর জমে এটা প্রায় 66 থেকে 67 মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। তখন কোন যুগ চলছিল সেটা ক্রিটিসিয়াস যুগ। আজ থেকে 66 থেকে 67 মিলিয়ন বছর আগে কিন্তু দাক্ষিণাত্যের দ্রাবিড় যে ভূখণ্ড লাভা স্তর জমে সেটা কিন্তু গঠন হয়েছিল। এবং লাভার থেকে এই অঞ্চলের মাটি কিন্তু কালো মাটির কালো মাটির পরিমাণ কিন্তু বেশি দেখতে পাওয়া যায়, অর্থাৎ রেগুর মাটি। কালো মাটিকে কি বলা হয়? রেগুর মৃত্তিকার পরিমাণ কিন্তু এখানে বেশি দেখতে পাওয়া যায়। তো অপশন সি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শিলং মালভূমির নাম মেঘালয় কে করেছিলেন? শিলং মালভূমির নাম মেঘালয় কে করেছিলেন? তো মেঘালয় করেছিলেন কে? এস.পি. চ্যাটার্জি শিলং মালভূমি যেটা ছিল তার নাম মেঘালয় রেখেছিলেন। তো মেঘালয়ের নামটা ভূগোলবিদ ডক্টর এস.পি. চ্যাটার্জি ভারতের সেই উপদ্বীপের বিচ্ছিন্ন অংশটিকে দিয়েছিলেন, যা নাগা পাহাড় থেকে এদিকে আসাম এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম এবং বাংলার সমভূমি পর্যন্ত
শৈলান্ত রিপের মতো পশ্চিম দিকে প্রসারিত হয়েছিল। তো তাকে নামকরণ কে করেছিল? এসপি চ্যাটার্জি। আচ্ছা, হিমালয়ের যেমন অর্থ কি? হিমালয়ের অর্থ হলো তুষারের আবাস। হিম, হিম মানে কি? বরফ, বরফ থেকেই তুষার, তো তুষারের আবাস। তেমনি মেঘালয়েরও অর্থ আছে। মেঘালয় মানে কি? মেঘের আবাস। মেঘালয়ের অর্থ হলো মেঘের আবাস স্থল, মেঘের আবাস। আচ্ছা, যদি কোশ্চেন দেয় এখানে মেঘালয়ের প্রসঙ্গ থেকে বা শিলং থেকে আরেকটা কোশ্চেন মনে আসলো, মেঘালয় থেকে কোশ্চেন দেবে যে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত বা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? পৃথিবীর পৃথিবীর সব থেকে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? বেশি বৃষ্টিপাত কোথায় হয়? তো হয় সেটা কিন্তু মৌসিনরাম। মৌসিনরামে হয়। তো মৌসিনরাম কোন স্টেটের মধ্যে পড়ে? মেঘালয়ের মধ্যে পড়ে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যেটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত। আচ্ছা, এখানে বাকি অপশনগুলো যদি রিলেট করি, ডিএন ওয়াদিয়া। ডিএন ওয়াদিয়া ছিলেন প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি ভারতীয় ভূতাত্ত্বিক সমীক্ষায় কাজ করেছিলেন। আর আর এল সিং, ইনিও ছিলেন ভারতীয় একজন ভূগোলবিদ। এনার লেখা একটা বই কিন্তু এক্সামে দিয়েছিল, এনার লেখা একটা বই লিখে নাও। বইয়ের নাম কি? বইয়ের নাম হলো এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। এলিমেন্টস অফ প্র্যাকটিক্যাল জিওগ্রাফি কার লেখা বই? আর এল সিং এর লেখা বই। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? ওজোন স্তর, ওজোন স্তর কোন স্তরে দেখা যায়? আচ্ছা, বায়ুমণ্ডল কাকে বলে যদি বলি, তো বায়ুমণ্ডল হলো গ্যাসের একটা কিন্তু ভান্ডার, গ্যাসের একটা আস্তরণ। এটা পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা পৃথিবীর চারিদিকে কিন্তু বেষ্টন করে আছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের কটা স্তর যদি কোশ্চেন দেয়, যেমন এখানে অপশনে যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো কিন্তু একটা একটা স্তর। তো বায়ুমণ্ডলের কটা স্তর? বায়ুমণ্ডলের কিন্তু 5টা স্তর। কটা? 5টি স্তর, 5টি স্তর। সেই 5টা স্তর কি কি? 5টা স্তর আমি নিচ থেকে উপরের দিকে লিখছি, তাহলে কিন্তু বুঝতে সব থেকে সুবিধা হবে। তো সব থেকে নিচে মানে ভূপৃষ্ঠ, সব থেকে নিচে কি আছে? সব থেকে নিচে আছে ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ কিন্তু স্তর নাই, আমি জাস্ট বোঝানোর জন্য, এখানে আছে ভূপৃষ্ঠ। ধরো এখানে সমতল ভূমি, এখানে এরকম পাহাড় আছে, এইভাবে ভূপৃষ্ঠ আছে। ভূপৃষ্ঠের ঠিক ওপরে থাকে যে স্তর, মানে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত। কোশ্চেন দেয় ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার রেঞ্জ পর্যন্ত? তো স্তরের নাম কি? স্তরের নাম হলো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার থাকে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ওপর পর্যন্ত যে স্তরটা, তাকে বলবো কি? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপরে কি থাকে? ট্রোপোস্ফিয়ারের উপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরে থাকে কি? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে থাকে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে থাকে মেসোস্ফিয়ার। আর মেসোস্ফিয়ারের উপরে থাকে কি? মেসোস্ফিয়ারের উপরে থাকে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। আর থার্মোস্ফিয়ারের উপরে এবং সব থেকে উপরে যে স্ফিয়ারটা থাকে সেটা হলো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে সব থেকে গ্রাউন্ড লেভেলে কোন স্ফিয়ার থাকে? বায়ুমণ্ডলের কোন স্তর? গ্রাউন্ড লেভেলে। তো বায়ুমণ্ডলের গ্রাউন্ড লেভেলে যে স্তরটা থাকে সেটাকে কি বলবো? বলবো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। তারপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে থাকে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে থাকে থার্মোস্ফিয়ার এবং সব থেকে উপরের যে স্তর সেটা হলো কি? এক্সোস্ফিয়ার। দেখো এখানে আমি ছবি ইনক্লুড করেছি। নিচে দেখো একদম ভূপৃষ্ঠ থেকে ওপরে, এখানে এটা হলো কি? ট্রোপোস্ফিয়ার।
ট্রোপোস্ফিয়ারের ওপরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে দেখো মেসোস্ফিয়ার, তারপরে দেখো থার্মোস্ফিয়ার, তারপরে হলো কি এক্সোস্ফিয়ার। তো এবার এখান থেকে দুটো তিনটে কোশ্চেন তোমাদের দেয় এরকম যে কোন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে আমাদের যে প্লেন, আমরা যে প্লেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই বা এক দেশ থেকে অন্য জায়গায় যাই, প্লেন ওড়ে কোন স্তরে। কোশ্চেন দেবে রেডিও তরঙ্গ পরিবহনে সাহায্য করে কোন স্তর। কোশ্চেন দেবে যে সূর্য থেকে আসা যে আল্ট্রাভায়োলেট রশ্মি সেটাকে শোষণ করছে কোন স্তর। তো এখান থেকে পরপর ডিসকাস করছি, সেটা ভালোভাবে শুনে নাও। তো এখানে দেখো ফার্স্টে লেখো ট্রোপোস্ফিয়ার, ফার্স্ট লেখো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারে কি, ট্রোপোস্ফিয়ার লেখো ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত যে স্তরটা, এবং বায়ুমণ্ডলের এটা কিন্তু সব থেকে সর্বনিম্ন স্তর, এবং এই স্তরে কিন্তু সব থেকে বেশি মেঘ দেখতে পাওয়া যায়, বলতে পারো 99% মেঘ কিন্তু এই ট্রোপোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। এবার চলে আসো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এই 10 কিলোমিটার থেকে এর পর্যন্ত রেঞ্জ কত, ভূপৃষ্ঠ থেকে এই পর্যন্ত রেঞ্জ হলো 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের রেঞ্জ কত, স্ট্র্যাটোস্ফিয়ারের রেঞ্জ হলো 10 কিলোমিটার থেকে 55 কিলোমিটার, এটা হলো 55 কিলোমিটার। তো 10 কিলোমিটার থেকে 55 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলের স্তর তাকে কি বলবো, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরেই থাকে কি, এই স্তরেই থাকে ওজোন স্তর, এই স্তরেই থাকে কি ওজোন স্তর। তো এই ওজোন স্তরের কাজ কি, ওজোন স্তরের কাজ হলো সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মি আসছে, এই ইউভি রশ্মিটাকে শোষণ করা, ইউভি রশ্মিটাকে শোষণ করা হলো এই ওজোন স্তরের কাজ। তো ইউভি রশ্মি শোষণ করে কি করে, ইউভি রশ্মি শোষণ করে সেটাকে তাপে রূপান্তরিত করে এই ওজোন স্তর। এবং ট্রোপোস্ফিয়ারে থেকে যত ওপরে ওঠা যায় তত দেখা যায় কিন্তু উষ্ণতা বাড়তে থাকে। কারণ কি, কারণ হলো এই আল্ট্রাভায়োলেট রশ্মিটাকে কনভার্ট করে কিসে, তাপে কনভার্ট করে। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু কোনো রকম ঝড় হয় না, কোনো রকম ঝড় বা কোনো রকম বৃষ্টি কিন্তু বা কোনো রকম মেঘ কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না। তো এগুলো যদি না দেখতে পাওয়া যায় তাহলে সুবিধা কার হয়, সুবিধা অবভিয়াসলি প্লেনের হবে। তো প্লেন চলে কোন স্তরে, প্লেন চলে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে কিন্তু প্লেন চলার জন্য সব থেকে উপযুক্ত জায়গা, এবং যেহেতু এই স্তরে ঝড় বৃষ্টি হয় না, তো এই স্তরকে কি বলা হয়, শান্ত মণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে আছে মেসোস্ফিয়ার, তারপরে আছে থার্মোস্ফিয়ার, তারপরে আছে কি এক্সোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার মানে কি বলতে চাইছি, এই দুটোর ঠিক মিডিলে, এখানে কালিটা চেঞ্জ করে নি, এই দুটোর ঠিক মিডিলে মানে এই রকম পজিশনে এখানে একটা স্তর আছে, তাকে বলা হয় কি আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার, এই আয়নোস্ফিয়ারের কাজ কি, আয়নোস্ফিয়ার ইম্পর্টেন্ট কারণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো আয়নোস্ফিয়ার থেকে আমাদের যে রেডিও তরঙ্গ, রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ, এই রেডিও ওয়েভ কোথা থেকে পাস হয়, তো রেডিও তরঙ্গ পরিবহন করে কিন্তু এই আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কোথায় থাকে, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের ঠিক মিডিলে। এখানে দেখে নাও কোথায় থাকে, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের ঠিক কি বলেছি মিডিলে, মানে এই রকম জায়গায় থাকে কি আয়নোস্ফিয়ার। তাহলে সর্বনিম্ন স্তর কোনটা, ট্রোপোস্ফিয়ার, 0 থেকে 10 কিলোমিটারের মধ্যে থাকে। এই স্তরে কিন্তু সব থেকে বেশি মেঘ দেখতে পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে কি বললাম, এই স্তরে প্লেন ওড়ে, দেখতে পাচ্ছ এখানে এরোপ্লেনের ছবি এখানে দেওয়া আছে। তো এই স্তরে কিন্তু প্লেন ওড়ার জন্য উপযুক্ত। তারপরে চলে আসো, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে থাকে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের উপরে থাকে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে এখানে থাকে কি, এখানে থাকে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার, এবং আয়নোস্ফিয়ারে কি হয়, আয়নোস্ফিয়ারে রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ পরিবহন করে। রেডিও তরঙ্গ যেমন ধরো আগে যেমন আছে ছিল দূরদর্শন, যেগুলো আমরা বাড়িতে অ্যান্টেনা লাগিয়ে বা কেবলের মাধ্যমে, তো এইগুলো কোথা থেকে সিগন্যাল আসে,
বা আমরা যে স্যাটেলাইটের মাধ্যমে যে জিপিএস গুলো দেখতে পাচ্ছি, এগুলো কোথা থেকে আসে, মানে সিগন্যালটা কোথা থেকে আসে? তো সিগন্যালটা আসে কিন্তু এই আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট হয়ে। তো চলে আসো এবার নেক্সট কোশ্চেনে। আচ্ছা, অ্যান্সার দিয়েছি এখানে। ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলে কোন স্তরে? ওজোন স্তর কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারেই দেখা যায়। তো অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। ব্ল্যাক ফরেস্ট পর্বত কোথায় দেখতে পাওয়া যায়? ব্ল্যাক ফরেস্ট ফরেস্ট পর্বত দেখতে পাওয়া যায় জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট পর্বত শ্রেণী কিন্তু দেখতে পাওয়া যায়, এবং এর যে সর্বোচ্চ শৃঙ্গ এই ব্ল্যাক ফরেস্টের, তার নাম হলো ফিল্ডবার্গ হলো এই ব্ল্যাক ফরেস্টের সর্বোচ্চ শৃঙ্গ। এটা একটা স্তূপ পর্বত যা চ্যুতি সৃষ্টির ফলে কিন্তু তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেনে আসুন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ব্ল্যাক হোল শব্দটার প্রস্তাব রেখেছিলেন? তো ব্ল্যাক হোল শব্দটার প্রস্তাব রেখেছিলেন কে? জন হুইলার। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে এবং চলে আসো, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। পরবর্তী কোন সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে? হ্যালির ধূমকেতু কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। লাস্ট কবে দেখা গিয়েছিল? লাস্ট দেখা গিয়েছিল 1986 সালে লাস্ট দেখা গিয়েছিল, এবং এটা প্রত্যেক 76 বছর, 75-76 অ্যাপ্রক্স বলতে পারো, প্রত্যেক 76 বছর অন্তর কিন্তু দেখা যায়। প্রত্যেক 76 বছর অন্তর দেখা যায়। তাহলে নেক্সট কবে দেখা যাবে এর সাথে যোগ করো, অ্যান্সার হবে 2061 সালে কিন্তু দেখা যাবে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউট ক্লিয়ার করা হবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এর পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।